বৃহস্পতি বিভিন্ন কর্তৃক খেলাধুলা বিষয়ক বিশেষ টকশো মাঠে ময়দানে থেকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুল স্বপন। আমাদের সাথে আছেন একসময় দুর্দান্ত ক্রীড়াবিদ, বর্তমান সময়ের জনপ্রিয় ধারাভাষ্যকার জনাব নাসির চৌধুরী। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আছি অনেক বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আসছি বাংলাদেশ ক্রিকেট নিয়ে। আপনি জানেন যে আমরা কিন্তু শীঘ্রই বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের সাথে কিন্তু আমরা খেলাধুলা করবো এবং জিম্বাবুয়ে সিরিজে আমরা কতটুকু আশাবাদী? অবশ্যই আশাবাদী, কারণ জিম্বাবুয়ে এলিস্টার ক্যাম্পবেল, অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার যখন ছিল তখনের দলটাই ছিল একরকম, আর এখন যেটা হচ্ছে তারা কিন্তু ধুকছে ক্রিকেট নিয়ে, তারা কিন্তু এগিয়ে আসতে পারছে না। তারপরেও কিছুদিন আগে পাকিস্তানের সাথে ভালো ফাইট করেছে। আচ্ছা, তারা পারছিল না, আমরা পারছি না। আপনার কি মনে আছে আমরা লাস্ট সিরিজে কিন্তু জিম্বাবুয়েতে হেরে আসছি? তা ঠিক আছে, ক্রিকেট খেলাটাই হার জিত হবে, কিন্তু ভালো ক্রিকেট খেলতে হবে আপনার। আচ্ছা, আমরা আসছি যে পাইপলাইন নিয়ে কথা হচ্ছে। বাংলাদেশের কয়েকজন সিনিয়র খেলোয়াড় কিন্তু ছুটি চেয়েছেন, আমাদের তামিমের মতো খেলোয়াড়রা। এখন আসলে তারা তো ছুটি চাইতেই পারেন জীবনের প্রয়োজনে, কিন্তু আমাদের পাইপলাইনটা সমস্যা নাকি তাদের ছুটি চাওয়াটা মধ্যে সমস্যা? দুইটার মধ্যে কোনটাই সমস্যা আমি মনে করছি না। সামনে প্রচুর পরিমাণ ক্রিকেট খেলতে হবে, সেক্ষেত্রে সিনিয়রদেরকে অবশ্যই, যেহেতু জিম্বাবুয়ের মতো দুর্বল দলের সাথে খেলাটা, সেক্ষেত্রে সিনিয়রদেরকে রেস্ট দিয়ে আপনি যারা উঠে আসবে, পঞ্চপাণ্ডবের পর কিন্তু আমরা কোনো ভালো খেলোয়াড় উঠে আসছে না। আপনি দুর্বল দল বলেছেন, আসলে জিম্বাবুয়ে কি দুর্বল দল? তাদের মাটিতে দুর্বল দল মনে করছেন আপনি? আপনি জানেন যে আমাদের কিন্তু একটা র্যাঙ্কিং এর একটা বিষয় আছে। আমরা কিন্তু একটা ম্যাচ হারা মানে 10 পয়েন্ট হারানো। এই যে যেখানে পয়েন্টে খেলা চলছে সেখানে কি আমরা চান্স দেওয়া কি ঠিক হবে আমাদের? এখানে চান্সের বিষয় নয়। আপনি দেখেন পঞ্চপাণ্ডবের একজন অলরেডি চলে গেছে, মাশরাফি বিন মুর্তজা, বাকি 4 জন আছে। 4 জন থেকে আপনি এখন যদি তামিম ইকবাল রেস্টে যায়, সেক্ষেত্রে আপনি তামিমের পরিবর্তে নাইম শেখ আছে, নাজমুল হোসেন শান্ত আছে, এখানে লিটন এখন ভালো করছে। কিন্তু আপনি তরুণ প্লেয়ারদের উঠিয়ে আনার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সিনিয়রদেরকে কিছু কিছু সময় আপনি রেস্ট দিয়ে তরুণদেরকে সুযোগ দিতে হবে। আচ্ছা, যে দেশে অনেকদিন ধরে দল বন্ধ এবং আমাদের বিপিএল গুলো বন্ধ, আমাদের খেলাগুলো হচ্ছে না, কিংবা আমাদের এসপি দলটাও কিন্তু আমাদের ভালো কাজে দিচ্ছে না, সেখান থেকে আপনি আসলে কাকে দায়ী করবেন এই বিষয়গুলো? আপনি যদি অন্যান্য দেশের দিক তাকান, দেখেন ভারত, অর্থাৎ ভারতে কিন্তু এখন করোনার ঢেউ চলছে। সেই ঢেউর মধ্যে কিন্তু তারা আইপিএল পরিচালনা করেছে, খেলা হয়েছে। আর আমাদের ক্ষেত্রে দেখেন, আমরা কিন্তু ওইভাবে এফেক্টেড নই করোনায়, তারপর কিন্তু বিপিএলটা বন্ধ হয়ে আছে। বিপিএল এর মতো খেলা থেকে নাইম শেখের, মেহেদি হাসানের মতো, শেখ মেহেদি হাসানের মতো খেলোয়াড়রা উঠে এসেছে। আপনি যদি খেলাই শুরু না করেন, তাহলে ভালো খেলোয়াড়, তরুণ খেলোয়াড় উঠে আসবে কি করে? চমৎকার। আপনি বলছিলেন লিটন দাসের কথা এবং শান্তর কথা বলছিলেন। তারা কিন্তু দীর্ঘদিন ধরে খেলছে এবং তারা কিন্তু ঘরোয়াতে ভালো খেলছে, কিন্তু আন্তর্জাতিকে পারছে না। আসলে আমরা কি তাদেরকে ব্যবহার করতে পারছি না, নাকি তারা পারছে না? আসলে নিঃসন্দেহ লিটন কুমার দাস খুব ভালো মাপের খেলোয়াড়। আর সৌম্য সরকারের কথা বলেন আর অন্যান্যদের কথা বলেন, আপনি এদের দিক তাকালে ওই দিক দিয়ে সমস্যা নেই। আমাদের সমস্যাটা হচ্ছে যে দিক দিয়ে আমরা প্রতিটা সেক্টর, যে জায়গায় আমরা খেলবো, দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমরা দায়িত্ববোধের অভাব। আচ্ছা, কদিন আগে যে আমরা দেখেছি সাকিবের ছুটি নিয়ে অনেক বেশি হই হুল্লোড় হয়েছিল যখন সাকিব আইপিএল এ গিয়েছিলেন। এখন আবার হই হুল্লোড় চলছে। ভারত যেখানে চেষ্টা করছে বিভিন্ন দেশে তাদের একই সময়ে অনেকগুলি সিরিজ খেলবে, 2টা দল তৈরি করতে চাচ্ছে তারা তাদের ওয়ানডের জন্য বা বিভিন্ন ক্রিকেটের জন্য। সেখানে আমরা একটি দল তৈরি করতে হিমশিম খাচ্ছি কেন? তার কারণ হচ্ছে আমরা খেলোয়াড় উঠে আসছে না। আপনি ভারত দেখেন, ভারত যদি 3টা দলও করে, তাদের কোনো ঘাটতি পড়ছে না। আপনি দেখেন ভুবনেশ্বর মতন, কুমারের মতো খেলোয়াড় খেলছে, কিন্তু অফশোরে গেলে তার ব্যাকআপ কিন্তু দীপক চাহাররা এসে দিয়ে দিচ্ছে, সর্দার ঠাকুররা দিয়ে দিচ্ছে। বাংলাদেশে মাশরাফি চলে গিয়েছে, মুস্তাফিজ এসেছে, ঠিক আছে। সাইফুদ্দিন ইনজুরিতে পড়লে সাইফুলের জায়গাটা ব্যাকআপ দেবে, এরকম খেলোয়াড় উঠে আসছে না। তার মূল কারণ হচ্ছে আমরা খেলা নিয়মিত হচ্ছে না। আমাদের মাহমুদুল্লাহ নিয়ে অনেক কথা, আমাদের সাইলেন্ট খেলে আপনি জানেন যে মাহমুদুল্লাহ কিন্তু 7 নম্বরে খেলে, প্রায় সময় 6 নম্বরে খেলে। অনেকেই চাচ্ছে যে সৌরভ গাঙ্গুলির মতো অনেক ট্যালেন্টটা কিন্তু চাচ্ছিল যে তাকে আরেকটু উপরে উঠানোর জন্য। এটা আপনি কিভাবে দেখবেন? অবশ্যই আপনি দেখেন, ওয়ান ডাউনে সাকিব খেলছে, আপনার তারপরে মুশফিক আসুক আর যে আসুক, আমার যেটা মনে হয় 4 বা 5-এ যদি মাহমুদুল্লাহকে দেওয়া হয়, মাহমুদুল্লাহ আরো বেটার খেলবে। সেক্ষেত্রে মাহমুদুল্লাহ কিন্তু এগিয়ে আনা হচ্ছে না। সেক্ষেত্রে আমি দোষারোপ করবো ক্রিকেট বোর্ড এবং যারা পরিচালনা করে তাদেরকে। নাসির ভাই, আপনি চমৎকার বলছেন। আমরা আসছি ভারতের কথায়। আপনি জানেন যে ভারত চিন্তা করছে কিন্তু যে একই সময়ে তারা 2-3টি দেশে খেলবে এবং তাদের 2-3টি টিম কিন্তু একই সাথে খেলবে, যেখানে আমরা মাত্র 11 জনকে কিন্তু পাচ্ছি না। তামিম শরীফ আছে বলে কিন্তু আমরা কিন্তু হিমশিম খাচ্ছি। এটা কেন হচ্ছে বলে মনে করছেন? এটার মূল কারণ আমি বলেছি যে খেলোয়াড় উঠে আসছে না। আপনার
খেলোয়াড় যদি উঠে আনতে হয় আপনার আন্তঃ স্কুল প্রতিযোগিতা, তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার খেলার চর্চা করতে হবে। এই করোনাকালীন সময়ে সারা বিশ্বে খেলা হচ্ছে, শুধু বাংলাদেশে খেলা হচ্ছে না। চমকে বলছেন আপনি বলছিলেন যে আন্তঃ ক্রিকেটের কথা বা আন্তঃ ফুটবলের কথা। আপনি জানেন যে স্কুলগুলি কিন্তু বন্ধ, পাঠ্যাভ্যাস পাশে একদম নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু খেলা চলছে। খুবই ভালো লাগছে যে অনূর্ধ্ব 17 বা বিভিন্ন ভাবে কিন্তু খেলা হচ্ছে। আমরা জানি যে এই ব্রাহ্মণবাড়িয়া আমরা যদি খেলার কথা বলি তাহলে কিন্তু সবার আগে বলতে হয় বাঞ্ছারামপুরের কথা, যেখানে ব্রাহ্মণবাড়ির সদর রয়েছে, কসবা, নবীনগর আছে, তাদেরকে টপকে বাঞ্ছারামপুর যে উঠে আসছে, এটা আপনি কোন দৃষ্টিতে দেখছেন? আপনি যদি বাঞ্ছারামপুর কথা বলি, বাঞ্ছারামপুরের ফুটবল খেলোয়াড় উঠে আনার পেছনে সবচেয়ে বড় অবদান যেটা কাজ করছে ক্যাপ্টেন তাজ। তার পাশাপাশি রজনীকান্ত বর্মন, যিনি জাতীয় দলে ফুটবল খেলেছেন, তিনি নিজে দায়িত্ব নিয়েছেন বাঞ্ছারামপুরের আপামর প্রত্যন্ত অঞ্চল থেকে একজন করে খেলোয়াড় তুলে আনছেন। প্রমিলা খেলোয়াড়দেরকে আপনি দেখেন, নবীনগরের সাথে খেলেছে, তারা কি দুর্দান্ত খেলেছে। যারা এই বিবি নিউজের খেলাটা লাইভ দেখেছে তারা বলতে পারবে যে কতটা দুর্দান্ত ছিল এই বাঞ্ছারামপুরের প্রমিলা ফুটবল দল। আমরা আসছি ফুটবলের কথা, যে আমাদের অতলয় হারিয়ে যাওয়া ফুটবল কিন্তু কিছুদিন আগে যে উঠেছিল, আমরা কিন্তু আফগানিস্তানের সাথে খুব ভালো করেছিলাম, একে আমাদের সমতা ছিল এবং সারা দেশে কিন্তু ফুটবল একটা জোয়ার ছিল, সেই একটি জয়ের কারণে। আর পরবর্তীতে কিন্তু আমরা দেখি যে ভারতের সাথে আমরা হারিয়ে ফেলি। আসলে এই যে আমরা জাগার চেষ্টা করছি আবার হারিয়ে যাচ্ছে অতলে, এটা কেন হচ্ছে ফুটবল? এটার মূল কারণ হচ্ছে আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবলার না উঠে আসা। পাশাপাশি আফগানিস্তানের সাথে আপনি দেখেন যে 1-0 গোলে আমরা পিছিয়ে ছিলাম, 83 মিনিটে গিয়ে আমরা সমতে আসলাম। পক্ষান্তরে ইন্ডিয়ার সাথে দেখেন 80 মিনিট পর্যন্ত আমরা গোলশূন্য ড্র। খেলা যখন শেষ পর্যায়ে যাচ্ছে ওই সময় আমরা হারিয়ে ফেলেছি এবং 2-0 গোলে পরাজিত হয়েছি। সাব গেমসের পর থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ার সাথে কোনো জয় নেই। ওই ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশের ফুটবল ছিল সেখানে কিন্তু একটি কথা ছিল যে ওরা যত বেশি আক্রমণ সারিতে করতে চাচ্ছিল, আমরা কিন্তু ততটুকু ডিফেন্স করার জন্য চেষ্টা করছিলাম। আসলে অতিরিক্ত ডিফেন্সকে আমাদের বিপদ ডেকে এনেছিল। আমাদের ফুটবল কোচ যেটা বর্ণনা দিয়েছেন, তিনি বলছেন যে বাংলাদেশের যে খেলোয়াড় আছে তারা 90 মিনিট ধরে আক্রমণাত্মক ফুটবল খেললে, অ্যাটাকিং ফুটবল খেললে তারা দম রাখতে পারবে না। তার দিক থেকে কিন্তু কথাটা ঠিক আছে, ডিফেন্সিভ খেলবো, আমরা ফাঁকে ফাঁকে আক্রমণে যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু দেখছিলাম যে পুরো 80 মিনিট আমরা ভালো খেলছিলাম, একটা সময় তপু বর্মন সামনে ছিল, আমরা যে একটা স্ট্রাইকার পিছনে আছে তা কিন্তু আমরা খেয়াল করিনি। গোলটা কিন্তু হয়েছে একদম মাছে ভাতের মতো একটা গোল হয়েছে। তা ঠিক বলেছেন, কিন্তু আমরা যদি খেলোয়াড়দেরকে চর্চা না করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। সেক্ষেত্রে আমরা বলবো তারেকাজি প্রবাসী থেকেও বাংলাদেশ এসে খেলছে, কিন্তু হামজা চৌধুরীর মতন লিস্টারে যে খেলে, সারা বিশ্বের সারা লিগ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ, সেখানে খেলে, ওই খেলোয়াড়টাকে কিন্তু উনি খেলতে চেয়েছেন, আনতে পারছি না। ধন্যবাদ। আমরা কিন্তু আসছি যে ইউরো কাপের কথা আসি। ইউরো কাপ হচ্ছে বিশ্বের, অনেকে বলে যে দ্বিতীয় ফুটবল একটা বিশ্বযুদ্ধে, আমি বলবো যে একটা বিশ্ব আয়োজন। ইউরো ফুটবল শুরু হচ্ছে, আমরা আসলে এটা জানতে চাচ্ছি যে আপনার কি চিন্তা এটা নিয়ে? ইউরো ফুটবল শুরু হয়ে গেছে অলরেডি। আমরা বলতে চাচ্ছি যে ইউরো ফুটবল হচ্ছে, পাশাপাশি ল্যাটিন আমেরিকার কোপা আমেরিকা যেটা বলা হয়, এটা কিন্তু ভেনেজুয়েলা হওয়ার কথা ছিল। ভেনেজুয়েলা মুখ ফিরিয়ে নিয়েছে, তারপর আর্জেন্টিনা হওয়ার কথা ছিল। আর্জেন্টিনা মুখ ফিরিয়ে নেওয়ার পর ব্রাজিলও হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই করোনা কালীনের মধ্যে সবচেয়ে ভয়াবহতা হচ্ছে ব্রাজিলে। সে ব্রাজিলে কতটা ফলপ্রসূ হবে সেটা আমার বোধগম্য নয়। বিবি নিউজের কথা যদি আসি, আমরা দেখি যে আন্তর্জাতিক খেলাগুলো কিন্তু লাইভ দেওয়া হয়, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি গণমাধ্যম বা বিবি নিউজের মতো একটি মাধ্যম কিন্তু খেলাগুলো লাইভ দেখাচ্ছে, অনেক দর্শক, অনেক ভিউয়ার হচ্ছে। এইটা আপনি কোন ভাবে বিবেচনা করছেন? অবশ্যই বিবি নিউজকে আমি ধন্যবাদ জানাবো এবং আমি সেলুট জানাবো তাদেরকে, যে যেখানে জাতীয় পর্যায়ের চ্যানেলগুলা বিভিন্ন খেলা বা বিভিন্ন অনুষ্ঠান লাইভ দেখাতে সাহস পাচ্ছে না, সেই ক্ষেত্রে অল্প কিছুদিনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে চ্যানেলটি এখন বিবি নিউজ, সেটা কিন্তু লাইভ দেখাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে লাইভ দেখানোর কারণে আমরা এই নবীনগর, বাঞ্ছারামপুর, আশুগঞ্জ বা সারা বিশ্বে সবাই জায়গায় বসে থেকে আমরা খেলা দেখতে পাচ্ছি এবং এই খেলাগুলো যে হচ্ছে আন্তর্জাতিক খেলার মতো আমরা দেখতে পাচ্ছি। ক্রিকেট নিয়ে আমাদের সর্বশেষ প্রশ্ন আপনার কাছে। আপনি জানেন যে আমরা কিন্তু একটা গভীর অরণ্যে কিংবা গহীন সাগরে তলিয়ে গিয়েছিলাম আমরা যখন দেখি যে নিউজিল্যান্ড সফরে কিংবা ওয়েস্ট ইন্ডিজ সফরে আমরা কিন্তু খুব খারাপ করেছি, আবার শ্রীলঙ্কাতে কিন্তু আমরা কামব্যাক করেছি। এটা আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? ওয়েস্ট ইন্ডিজ সফরটা ছিল অত্যন্ত মর্মাহত, যেটা বলে শেষ করা যাবে না। শ্রীলঙ্কা যেটা এসে বাংলাদেশে খেলেছে সেটা বলতে চাই,
যে দুর্দান্ত ক্রিকেট খেলেছে আমাদের ছেলেরা। আপনি দেখবেন যে প্রত্যেকটা ছেলে পারফরমেন্স করেছে, এত চমৎকার পারফরমেন্স করেছে। লাস্ট ম্যাচটা যদি আমরা বাদ দিই, এখন কিন্তু শুনতে অবাক লাগলো বাংলাদেশ কিন্তু র্যাঙ্কিং 1 নম্বরে। আরেকটা জিনিস আমি বলতে চাই, জিম্বাবুয়ে সফরে যদি আপনি একটু এদিক সেদিক করেন, আমরা অতীতের দিক তাকাই, আমাদের অনেক খেলোয়াড়ই অপশন নিতে পারছে না। রাজ্জাক অপশন না নিয়ে কিন্তু এখন নির্বাচক প্যানেলে আছে। আমি সেক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চল থেকে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে বলতে চাই যে আমাদের সেই প্রিয় আশরাফুল, যিনি এখনো কনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড বুকে নাম লিখেছেন, জিম্বাবুয়ে সফরে ক্রিকেট বোর্ড চাইলে কিন্তু তাকে আমরা কোচ নিয়ে একটু কথা বলছি। আপনার আশরাফুলের কথা, আমরা কোচের কথা আসি। বাংলাদেশ কিন্তু একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছিল যে কোনো খেলায় ব্যর্থ হলে কোচকে সরিয়ে দেয়া, কিন্তু আমরা দেখছি কিন্তু পাপনের ক্ষেত্রে সে কিন্তু খুব শক্তিশালী বা শক্ত করে কিন্তু কথা বলেছে যে কোচের দোষ দিয়ে লাভকে যদি আমরা মাঠে প্রয়োগ না করতে পারি। আসলে মাঠে প্রয়োগের সমস্যা হচ্ছে নাকি কোচের টেকনিকে কোন ঘাটতি আছে বলে মনে করছেন? টেকনিকের ঘাটতি এটা আমি মানতে পারবো। মাঠের প্রয়োগে আপনি আমাকে দায়িত্ব দিলেন যে টেস্ট খেলার সময় আপনি এতটুকু খেলতে হবে, গেম প্ল্যান করতে হবে। আপনি ওয়ানডে খেলবেন, একটা সময় 3টা উইকেট, যে কোনো সময় ক্রিকেটে হতেই পারে 3টা উইকেট পড়ে গেছে, তখন আপনি প্ল্যান করতে হবে আমি উইকেটে টিকে থাকার জন্য। আর যখন আপনি টিকে থাকবেন, আমাদের যেই সবচেয়ে বড় সমস্যা স্লো ওভারে, আপনি শেষ পর্যায়ে দেখবেন যে বাংলাদেশের রান উঠছে না। এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমরা পজিটিভলি খেলতে হবে। আমরা মাশরাফির কথা আসি যে আপনি বলেছেন মাশরাফি হচ্ছে যদি একটি মানে ছাতা হয়, সেই ছাতায় কিন্তু সবাই একত্রে থাকতে পারতো এবং একটা দল মানে একটা দলে একটা ইউনিটি ছিল। কিন্তু মাশরাফি চলে যাওয়ার পর দেখলাম আমরা কিন্তু বিচ্ছিন্ন। সাকিব এক জায়গায় কথা বলছে, নান্নু এক জায়গায় কথা বলছে, পাপন এক জায়গায় কথা বলছে। এই যে বিচ্ছিন্নতাবাদী হচ্ছে, আমরা যে বিভিন্ন ভাবে বিচ্ছিন্ন ভাবে কিন্তু ক্রিকেটকে মানে অ্যাভয়েড করে কথা বলছি বা ক্রিকেটের নেগেটিভটা আমরা কিন্তু মিডিয়াতে প্রকাশ করছি। আসলে এখানে ঘাটতিটা কোথায়? আমার যেটা মনে হয় যে পুরো দলটাকে মাশরাফি যে আন্তরিকতা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রেখেছিল, এখন যারা আছে তারা পারছে না, কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে। তাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হতে যাচ্ছে। আপনি শ্রীলঙ্কা যে এসেছে দেখেন, খেলোয়াড়দের মধ্যে কিন্তু কিছুটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়েছে। যে কথাটা বলতে চাচ্ছিলাম, আপনি দেখেন গতকাল সাকিব আল হাসান, সারা বিশ্বের যিনি 1 নম্বর অলরাউন্ডার, তিনি কিছু কিছু কর্ম এমন করেন যাদের কাছ থেকে সারা বাংলাদেশ নয় পুরো বিশ্ব অনেকে আদর্শ মনে করে, অনেক ব্যবহার শিখে। সেক্ষেত্রে উনি আম্পায়ারের একটি ডিসিশনকে তোয়াক্কা না করে স্টাম্প লাথি মেরে ফেলেছেন। আমাদের আরো নমনীয় হতে হবে। জাতীয় দলে যারা আছে তাদের কাছ থেকে শিখবে, তাদের কাছ থেকে আমাদের সন্তানরা শিখবে, আমরা শিখবো। সেক্ষেত্রে আমি বলবো যে সাকিব যে কাজটি করেছে সে কাজটি আমার দৃষ্টিকোণ থেকে ঠিক হয়নি। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছে। প্রবাদ আছে যে গরু খুব বেশি দুধ দেয় সেই গরু লাথি দিলে ভালো। আমরা কি আসলে লাথি খেয়ে যাব নাকি গরুটাকে শুধরাবো? আমরা লাথিও খাবো না, আর গরুকে শুধরানোর জন্য যা যা করা প্রয়োজন সেক্ষেত্রে নমনীয়তার মাধ্যমে তৈরি করতে হবে। আপনি দেখেন মাশরাফি বিন মুর্তজা, একজন খেলোয়াড় মাঠে খেলছে, এমন সময় একটা দর্শক মাঠে গিয়ে জড়িয়ে ধরেছে। অন্যান্য ক্রিকেটার হলে কি করতো আপনি দেখেন। নাসির, আপনি কিন্তু আশরাফুলের কথা বলছিলেন। আশরাফুল মনে হচ্ছে বাংলাদেশে আশার ফুল ছিল। আপনি কি মনে করছেন এই বয়সে আশরাফুল জাতীয় দলে আসলেও ভালো করতে পারবে, কিংবা তাকে কতটুকু সুযোগ দেওয়া উচিত বলে আপনি মনে করছেন? ভালো আর মন্দ ওইটা তো খেলার উপর ডিপেন্ড করবে, কিন্তু আমি বলতে চাচ্ছি বাংলাদেশের আশরাফুল, আপনার কার্ডিফের জয়, মহাকাব্যিক জয়, আফতাবের সেই ছক্কা, জেসন গেলেসপির মতন বলারকে আছড়িয়ে মাঠের বাইরে ফেলা, এটা কিন্তু দুর্দান্ত ছিল। ওই জয়গুলা কিন্তু ঐতিহাসিক জয়। সেক্ষেত্রে আশরাফুলের যেই কাব্যিক ইনিংস আপনি ভুলে যেতে পারেন না। আশরাফুলের ট্যালেন্ট নিয়ে, মেধা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমার প্রশ্নটা এই জায়গায় যে নির্বাচকদের কাছে আমার বিশেষ অনুরোধ যে অত্যন্ত পক্ষে অবসর নেওয়ার জন্য হলো আশরাফুলকে জিম্বাবুয়ে আপনার কাছে আসছে। যদি আপনি নির্বাচক হন, আপনি কি তার 10 বছরের আগের খেলা দেখে দলে আনবেন নাকি বর্তমান পারফরমেন্স দেখে দলে আনবেন? যে একটা প্রশ্ন করেছেন খুবই কঠিন। যদি বর্তমান পারফরমেন্সে আনা হয়, আশরাফুলকে আনা যাচ্ছে না। কারণ আপনি যদি খেলার ধরন দেখেন, খেলার বর্তমানের পারফরমেন্স দেখেন, সেক্ষেত্রে আপনি অলরাউন্ডার সাকিব কোনো কারণে যদি চলে যায়, আমার বিশ্বাস সাকিবের জায়গাটা শেখ মাহাদি হাসান দখল করতে পারে। আপনার কাছে ফুটবল নিয়ে আমার শেষ প্রশ্ন, আপনার মন থেকে যদি বলেন যে বাংলাদেশ কত সাল নাগাদ বিশ্বকাপে খেলতে পারে? বাংলাদেশ বিশ্বকাপ খেলতে হলে প্রথম যে কাজটি করতে হবে, ইন্ডিয়া যে কাজটি করেছে, বিভিন্ন ভালো মানের ফুটবলার আপনাকে প্রিমিয়ার লিগে এনে খেলাতে হবে। আর পাশাপাশি আপনার প্রত্যন্ত অঞ্চল থেকে ভালো খেলোয়াড়দেরকে এনে তাদেরকে পরিচর্যা করতে হবে। আপনি গসামাতে যত করবেন তত ভালো খেলোয়াড় তৈরি হবে, কিন্তু কত বছর নাগাদ ফুটবল খেলবে সেটা বলা বড় মুশকিল।
আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস দেখে অবাক হচ্ছি যে আমাদের বিপিএলটা বন্ধ। আপনি জানেন যে আমরা কিন্তু এত ব্যয়বহুল মেনটেন করে কিন্তু বিদেশি দলদেরকে আমরা দেশে এনে খেলাতে পারি, কিন্তু আমাদের টিমদের নিয়ে আমরা খেলতে পারছি না। এতে কি আমাদের কোথায় ঘাটতি আছে বলে আপনি মনে করছেন? আপনি এই দিক থেকে যদি বলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল বলেন, সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি উদ্যোগ নেই, সারা যেমন শেখ মাহাদি হাসানের কথা বলছিলাম, কিন্তু উঠে এসেছে বিপিএল দিয়ে। আপনি ক্রিকেটার উঠিয়ে আনতে হলে, ফুটবলার উঠিয়ে আনতে হলে আপনার বেশি বেশি খেলাতে হবে। প্রত্যন্ত অঞ্চলে, জাতীয় পর্যায়ে আন্তঃ স্কুল ক্রিকেট প্রতিযোগিতা, আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা, এগুলা কিন্তু প্রতিনিয়ত করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা যদি শেষবারের মতো বলতে চাই যে আপনি আমাদের বিবি নিউজের যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি প্রথমে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে বিবি নিউজকে অনলাইন চ্যানেল সারা বাংলাদেশের মধ্যে অনেকগুলো আছে, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটি অনলাইন চ্যানেল এরকম টকশোর আয়োজন করেছে, পাশাপাশি খেলাধুলা লাইভ দেখাচ্ছে। এগুলা কিন্তু সাধারণ কথা নয়। আপনি চাইলেই ব্রডকাস্টিং ছাড়া খেলাধুলা দেখানো যায় না। তারপর তারা যেই দুঃসাহসিক আয়োজন করছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর দর্শকদের মন জয় করতে চান তাহলে অবশ্যই ভালো কিছু আপনাকে দিতে হবে। ভালো কিছু দেওয়ার মানে আপনি দর্শক পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিবি নিউজকে। প্রিয় সুধী, যারা আমাদের অনুষ্ঠান দীর্ঘ সময় ধরে দেখছেন এবং দেখবেন, আমাদের আজকে এটি হচ্ছে আমাদের বিবি নিউজের প্রথম খেলাধুলা বিষয়ক টকশো। আমরা চেষ্টা করব যে আপনাদের প্রেরণা পেলে নিয়মিত অনুষ্ঠানটি করতে, এবং আমরা নাসির চৌধুরীকে আমরা আবারও আমাদের এখানে আমন্ত্রণ জানাবো, এবং যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে খেলাধুলার সাথে আছেন তাদেরকে আমরা ইনভাইট করার চেষ্টা করবো। প্রিয় সুধী, একটু অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার দেওয়ার জন্য। আপনাদের প্রেরণায় এগিয়ে যাবে বিবি নিউজ পরিবার। ভালো থাকুন, সুস্থ থাকুন।